আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য ফের নির্মাণ করা হচ্ছে পুড়ে যাওয়া দুটি মোটিভ। ককশিট আর শলা দিয়ে ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি এবং শান্তির পায়রা মেরামত করতে কাজ করে যাচ্ছেন চারুকলা অনুষদের শিল্পীরা। দ্রুত সময়ের মধ্যে মোটিভ নির্মাণের চেষ্টা করছে শিল্পীরা। এদিকে রমনার বটমূলে বৈশাখে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসবে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণের প্রস্তুতি জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, পুড়ে যাওয়া দুটি মোটিভ নির্মাণের কাজ কতটুকু হয়েছে এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আসলে সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। যে আপনি জানেন যে গতকালকে দুর্বৃত্তদের আগুনে কিন্তু দুটো মোটিভ পুড়ে যায়। সবচেয়ে যে আকর্ষণীয় যে মোটিভটি সেটা হচ্ছে ফেসিবাদের যে আকৃতি তৈরি করা হয়েছিল এবং শেষের শান্তির পায়রা, এই দুটি জিনিস কিন্তু পুড়ে যায়। সেক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে শান্তির যে পায়রাটি অর্থাৎ আংশিক পুড়ে যাওয়ার কারণে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা সহজ হচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আসলে ওটি অনেকটাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ যে অংশগুলো পুড়ে গিয়েছিল সেগুলো বিভিন্ন আবারও সেই কাঠের এবং বাঁশের যে আকৃতি দিয়ে তৈরি করা হচ্ছে এবং সেখানে পেপার দিয়ে এবং রং করা হবে। সেই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আসলে ফেসিবাদের যে মুখাকৃতি যেটি পুড়ে গিয়েছিল সেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধুমাত্র শলা দিয়ে এবং যে তৈরি করার যে বিষয়টি সেটি এখনো কাজ চলছে। অর্থাৎ আমরা সকাল থেকে তেমন একটা ওটা কাজ করতে দেখিনি, কিন্তু গতকাল রাতে একটা স্ট্রাকচার অর্থাৎ আকৃতি তৈরি করেছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে শলার কাঠের আকৃতির উপর দিয়ে শলা দিয়ে এটি তৈরি করা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে এটির উপরে কিন্তু রং তুলি দিয়ে সেই ফেসিস্টের যে আকৃতি সেটি কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং এখানকার যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা অক্লান্ত পরিশ্রম করছেন অর্থাৎ পূর্ণ রূপ আনার জন্য। অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে সিদ্ধান্ত আস্তে আস্তে একটু দেরি হয়েছে, রাত্রেবেলা সিদ্ধান্ত হয়েছে সেই ফেসিবাদের মুখাকৃতিটি তারা আবার অঙ্কন করছেন। এবং আমরা যতটুকু জানি এখানে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত শেষ করার জন্য কাজ করছেন এখানকার যে যারা শ্রমিক আছেন তারা কাজ করছেন। এবং সেই সাথে এখানে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ে যারা এখানে দায়িত্বরত আছেন কর্তৃপক্ষ, তারা বলছেন যে আসলে খুব অল্প সময় পেলেও তারা বাকি যে কাজগুলো সেটা শেষ করতে পারবে এবং শেষ করার মধ্যে কালকে একটি জাঁকজমকপূর্ণভাবেই সেই বর্ণাঢ্য আনন্দের কিন্তু তারা শেষ করতে পারবে, এমনটা আমাদেরকে আশাবাদ জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটি হচ্ছে কালকের যে ঘটনাটি ঘটার পর থেকে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রয়েছে। আমরা এখানে দেখেছি প্রশাসনের অনেক উপস্থিতি দেখছি এবং পুলিশ হতে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে চতুর্দিক থেকে নিরাপত্তার যে বেষ্টনী তৈরি করা সেটি করেছেন এবং সেই সাথে আগামীকালকেও এই নিরাপত্তা বেষ্টনী থাকবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম চারুকলা অনুষদের বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে। আমরা এবার চলে যাব রমনা বটমূলে বৈশাখ বরণের প্রস্তুতির সর্বশেষ জানতে। সেখানে আছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, আমাদের জানাবেন যে রমনার বটমূলের প্রস্তুতি শেষ হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেখানে। রাত পোহালেই নববর্ষ বরণের যেই মূল মাহেন্দ্রক্ষণ সেটি চলে আসবে সবার সামনে। আয়োজন যেটি রয়েছে সেটি এক ধরনের প্রস্তুতি সব মিলিয়ে শেষ হয়েছে। আমার পেছনে যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে ছায়ানটের কর্মীরা তারা মঞ্চকে প্রস্তুত করছেন, বাদ্যযন্ত্র যা আছে সেগুলো এখানে এনে প্রস্তুত করবেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে তারা মহড়া করবেন এবং এই মহড়ার মধ্য দিয়ে কালকে তাদের যেই প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও এখানে বেশ ব্যাপক, কারণ কালকে ভোরের দিকে
চারুকলায় যেই অগ্নিসংযোগের ঘটনা হয়েছে ফ্যাসিস্টের মুখাবয়বে, সেটির কারণেই এই বটমূলকে কেন্দ্র করে এমনিতেই তো নিরাপত্তার একটা ভালো বলয় থাকে, কিন্তু সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার এখানেও নিরাপত্তার বিষয়টিকে বেশ ভালোভাবে জোর দেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই র্যাবের মহাপরিচালক আসবেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসবেন, তারা নিরাপত্তা বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করে তারা গণমাধ্যমকেও আসলে বলবেন যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিয়েছেন। আমরা এখানে যেটুকু দেখেছি এখন পর্যন্ত তারা তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেটি দিয়ে তারা এই রমনা বটমূলের বিভিন্ন জায়গায় সুইপিং করেছেন, যেটি তল্লাশি বলা হয়। এছাড়া তারা কোনো জায়গায় কোনো বোমা পুঁতে রাখা হয়েছে না বা অন্য কোনো কিছু আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু রাখা হয়েছে কিনা সেগুলো ডিটেক্টর দিয়ে তারা অনুসন্ধান চালিয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত নিরাপত্তার জায়গা থেকে কোনো প্রশ্ন নেই। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1432 বরণে নগরের ডিসি হিল ও সিআরবি শিরিষ তলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণের এই আয়োজনে অংশ নেবে 50টিরও বেশি সাংস্কৃতিক সংগঠন। সিআরবি শিরিষ তলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। 14 এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠান চলবে ঐতিহ্যবাহী শিরিষতলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বর্ষবরণ ঘিরে চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু বর্ষবরণকে এবং বর্ষ বিদায়কে একসাথে করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেশ কিছু আসলে মঙ্গল শোভাযাত্রা করার জন্য তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছেন সেগুলি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এবং একই সাথে আমি কিন্তু একটু পিছনের কথা টেনে রাখি, সেটা হচ্ছে পয়লা বৈশাখকে ঘিরে চট্টগ্রাম জুড়ে কিন্তু বইছে উৎসবের আমেজ। বাংলা নববর্ষ 1432 বরণে নগরীর ডিটি হিল এবং সিআরবি দুটি জায়গায় কিন্তু আলাদা দুটি সংগঠন কিন্তু আসলে অনুষ্ঠান করে থাকে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং তারা জানিয়েছেন তাদের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। হয়তো বিকালবেলা তারা একটা রিহার্সেল দিবেন। যেটা ডিসি হিলে আসলে যারা অনুষ্ঠান করে তারা সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ এবং নববর্ষ উদযাপন পরিষদ দুটি সংগঠনেই জেলা পরিষদের কাছে আবেদন করেছিলেন এবং জেলা প্রশাসক তাদের দুজনকে কিন্তু আসলে অনুমতি দিয়েছেন। প্রতি বছরের মতো এবারও ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত বৈশাখ উদযাপন পরিষদ। বর্ষবরণের এই আয়োজনে অংশ নেবে 50টারও বেশি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠান শুরু হবে সোমবার আগামীকাল 14 এপ্রিল সকাল 6:30টায় এবং চলবে বিকাল 4টা পর্যন্ত। লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাট্য পরিবেশনের মাধ্যমে কিন্তু আসলে বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে দিনটি উদযাপিত হবে। অপরদিকে সিআরবি শিরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হবে বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান। আজ রবিবার বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত চলবে বর্ষবিদায়ের আয়োজন। পয়লা বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল সোমবার সকাল 7টা থেকে 6টা পর্যন্ত চলবে বর্ষবরণের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী শিরিষতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামের কিন্তু বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন কিন্তু এই অনুষ্ঠানের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা জানিয়েছেন আসলে বছরে যেহেতু একটা দিনে আসে এরকম একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে তারা আসলে ধারণ করার জন্য কিন্তু তারা বিস্তর প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং একই সাথে পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং একই সাথে চট্টগ্রাম সিএমপির কমিশনার তিনি একটা বৈঠক করেছেন সবাইকে নিয়ে। আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা তিনি তাদেরকে লক্ষ্য রাখতে বলেছেন এবং চট্টগ্রাম জুড়ে কিন্তু এই মুহূর্তে উৎসবের আমেজ এবং অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। এ ছিল আমার কাছে বর্ষবরণ পয়লা বৈশাখ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে পাহাড়িদের প্রাণের উৎসব সাংগ্রাই। উৎসবে পানি খেলার মাধ্যমে পুরনো বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করবে তারা। সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। এই সময় মারমা, চাকমা, তজঙ্গা, মো, ব্রম, ত্রিপুরা সহ পাহাড়ি সম্প্রদায়ের নারী পুরুষরা নিজস্ব বিভিন্ন পোশাক ও ঐতিহ্যবাহী পরিচ্ছদ নিয়ে র্যালিতে অংশ নেয়। বছর শেষ দিন, যেহেতু বছরকে বিদায় জানিয়ে আবার নতুন বছরকে শুভেচ্ছা ও স্বাগতম জানানোর জন্য আজকে সবাই একত্রিত হয়েছি। 3 দিন ব্যাপী আমাদের পানি খেলাটা থাকবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন যাবত অপেক্ষা করে থাকি। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে। বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার বাঁশির কারিগররা। বছর জুড়ে বাঁশি তৈরি করলেও বাড়তি চাহিদার কারণে এই সময়টাতে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। জেলার হোমনায় বাঁশি গ্রাম হিসেবে পরিচিত শ্রীমদ্দির ৭০টি পরিবার জড়িত এ পেশায়। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলার লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাঁশি। বৈশাখী মেলায়ও এর কদর থাকে বেশ। অনেকে শখের বশে কেনেন, আবার কেউ কেউ কেনেন মধুর সুরের ছোঁয়া পেতে। বাঁশি তৈরির ২০০ বছরের ঐতিহ্য কুমিল্লার হোমনার শ্রীমদ্দি গ্রামের। বৈশাখী মেলা ঘিরে তাই রাত দিন চলছে এই গ্রামের বাঁশি কারিগরদের কর্মযজ্ঞ। কেউ মুলিবাঁশ কাটছেন, কেউ তাসিক দিয়ে ছিদ্র করছেন, কেউ আবার আগুনের ছেঁকায় আঁকছেন নকশা। দেশের অর্ধেকেরও বেশি চাহিদা পূরণ করে এখানকার বাঁশি যায় মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক দেশে। কুমিল্লার এই হোমনা উপজেলা বাঁশির জন্য বিখ্যাত। দেশে এবং দেশের বাইরে এর সুনাম ছড়িয়ে গেছে। নামি দামি বাঁশিগুলি এখানেই তৈরি করা হয়, আর আমরা দূর দূরান্ত থেকে এখানে আসি বাঁশি নেওয়ার জন্য। হোমনা থানা শ্রীমদ্দি গ্রামে বাঁশির সুরে ঘুম ভাঙে। আমরা খুব গর্বিত বাঁশির ইয়ে, আমরা প্রায় ২০০ বছর ধরে এটা নতুন ইয়া করতেছে। আমার বাপদাদা প্রচুর পর্যন্ত এরা কইরাইছে। আমার শ্বশুরে করছে, আমরাও করতেছি, আমার স্বামীও করতেছে। বাঁশিটা কালার করতে হইলে আগুনের দরকার, লট গরম করতে হলে আগুনের দরকার। ওই গ্যাসটার কারণে আমরা একটু পিছিয়ে আছি বর্তমানে। প্রতিবারের মতো এবারেও পহেলা বৈশাখের আগে শ্রীমদ্দিতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন জেলার পাইকাররা। যুগ যুগ ধরে সুনাম কুড়িয়ে আসা এই গ্রামের বাঁশির ঐতিহ্য টিকে থাকুক হাজারো বছর, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ধর্ষণ মামলার জেরে বাদীর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেলেও হারিয়েছে সর্বস্ব। তবে পুরো ঘটনাকে ষড়যন্ত্র বলছে অভিযুক্ত পক্ষ, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছে নাদিরা সুলতানা। রাসেল মিয়া পেশায় ঝালমুড়ি বিক্রেতা। নিজের জমি না থাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এক প্রতিবেশীর পানির পাম্প ঘরে। কাজের কারণে তাকে থাকতে হয় বাড়ির বাইরে। গত ১৩ মার্চ বাসায় একা পেয়ে রাসেলের স্ত্রীকে প্রতিবেশী জয়দুল হোসেন ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলার পর গত ৩০ মার্চ রাতে রাসেলের ঘরে তালা লাগিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। রাসেলের বউ বলতেছে বাসাওরে মরে যাচ্ছে। আমার বউ, আমি এবং তুই লালচান আইসে বাইক করছে আগে, আমরা একটু পরে আইসি, বালতিতে লইছি, আগুন টাগুন লাগছে, এই শাহ আগুন জ্বলতেছে, দৌড় করে পরে এরা ট্রিটমেন্ট কেটে পরে বাইরে দেখছি আর কি। তখন এইটা মানে দেখা যদি সিন্ডিকেট করে যে যদি মেয়ার দুষ্ট না তৈলে একজনে ছাড়বো, ওইটা লইয়া মনে করেন উঠতে গেছে মিটিং থেকে, উঠতে সাইডা ইয়াটি কাগজ দিয়ে এটা একজন নামও ফালাই দেয়া যা যদি মেয়ার যে কলাচুরি ফাঁসিও এটাও আমরা দেখুম, এ কথাকে মিটিংটা ভাঙ্গিয়া দিচ্ছি। আমি সরকারের কাছে আবেদন করি এইটাই যে আমার ছেলের একটু সরকার দেহ হোক, আমি সক্য বিচার চাই, তার বিচারটা যেমন হয়, আর তার যে আচার ব্যবহার চাল চলন এর আগের দিকেই তার দুষ্কৃত লোক খারাপ, এর বহুত রিকোর্স আছে, এর বিচার আচার আমরা করছি। উত্তর ভাতের দৌড়ে ফেলাইছে, মহিলা লয়ে দূরে পরে কিছুদিন আগে তার জুতা গলাত লয়ে তার মাপ চাওয়া নিয়েছে, এই মহিলার ব্যাপার নিয়ে এ দুষ্ট লোক
অ্যাডলে করবে, আমরা বিচার চাই। রাসেলের অভিযোগ, জয়দুল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। মামলা করায় প্রতিশোধ নিতে এ অগ্নিসংযোগ বলে অভিযোগ তার। মাগরিব নামাজের পর তো উনি আমার ঘরের ভিতরে এসে এই হারাপগুলা করে প্রস্তাব দেওয়ার পরে উনি আমার দর্শন করার অনেক চেষ্টা করছে। আমার ছেলের গলা চেপা ধরছে, তুই যদি কারো কাছে কিছু বলস কালকার কথা তোর মাইরা হালাই দিম। আমি গ্রামে যখন বিচার পাইছি না, আমি কোর্টে মামলা দিছি। কোর্টে মামলা দেওয়ার পরে আবার পরে কইতাছে তুই কি এমনি খাওস দেখা দেবো, এই কথা কর 2 দিন পরে মনে করেন আমার বাইরে তালা দিয়া তেল ছিটাই আমার ঘরে আগুন লাগাই দিছে। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে চক্রান্ত বলে দাবি জয়দুলের। এদিকে অভিযোগ পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এটার আসামি শনাক্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে বাংলাদেশ। এজন্য জাতীয় সক্ষমতা বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। দেশ দুটির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। অরণ্য গফুরের রিপোর্ট। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দিল্লি, কলকাতা ও হলদিয়া বিমানবন্দর ব্যবহার করে আসছিল বাংলাদেশ। বিনিময়ে শুল্ক নিলেও পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে মোদী সরকার। নেপাল, ভুটানে রপ্তানি সমস্যা না হলেও এতে শঙ্কায় পড়েছে $462 মিলিয়ন পণ্যের রপ্তানি, যা এদেশের মোট রপ্তানির প্রায় 1.25%। পরিমাণ যাই হোক, এখানে অবহেলা করার সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্বাধীনতার 54 বছরেও বিমানের কার্গো সার্ভিস চালু করতে না পারা প্রতিপক্ষকে এমন সিদ্ধান্তের সুযোগ করে দিয়েছে বলে মনে করেন তারা। ইতিবাচক হচ্ছে এই যে যেতে দিল না বা দেবে না বলছে, তখন গভর্নমেন্টের উচিত হবে, আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে আমরা আমাদের এয়ারপোর্টে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের নিজেদের বিমানের কিন্তু কোনো কার্গো সিস্টেম নাই। ও যখন বললো যে গরু আনতে দেবো না, আমি তখন গরু চাষ শুরু করে দিলাম, আমার গরু রে বেড়ে গেছে। আসলে এই সমস্যাটা কোথায়? এটা কি ভূ রাজনৈতিক, নাকি অর্থনৈতিক, নাকি বাণিজ্যিক, নাকি আসলে লজিস্টিক্যাল সমস্যা, নাকি তাদের দেশের ভিতরে যে সমস্ত ব্যবসায়ী আছে যারা বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী মনে করে তো, এবং তাদের অসুবিধা হচ্ছে, তাদের খরচ বেড়ে যাচ্ছে, সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জন্য তাদের সঙ্গে আমাদের বৈঠক করতে হবে, তাদের কাছে জানতে পারি যে এই চুক্তিটা বাতিল করা হলো, তাহলে আমাদেরকে সময় কেন দেওয়া হলো না। ক্ষমতার প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধ শুরু করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেটাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। চীনকে শায়েস্তা করার এ যুদ্ধে জড়িয়েছেন বাংলাদেশ সহ 70টির বেশি দেশকে। তবে অর্থনীতিবিদদের মতে শুধু শুল্ক আরোপিত দেশ নয়, পণ্যের দাম বাড়ায় ট্রাম্প বিরোধী হতে পারেন খোদ মার্কিনিরাও। যে দেশের প্রেসিডেন্ট এই আইনগুলো করতেছেন সেই দেশের জনগণের কি হবে? নিশ্চয়ই তাদের বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। এখন জনগণকে কষ্ট দিয়ে আরেকজনের সাথে রাগ দেখাতে যেয়ে যদি করে তো তার ফলাফল যা হবার তাই হবে। এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা ব্যবসায়ীদেরকে কিছুদিন ভোগাবে, এবং আমরা যদি আমাদের সত্যি ফ্যাসিলিটি তৈরি করতে চাই তাহলে সেইভাবে উদ্যোগ নিতে হবে। আর এই বাণিজ্য যুদ্ধের কারণে বাংলাদেশের যেটা লাভ হতে পারে সেটি হলো যে অনেক ব্যবসা কিন্তু চীন থেকে বাংলাদেশে আসতে পারে যদি আমরা বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দিতে পারি। মুক্তবাজার অর্থনীতির এই বিশ্বে ট্রান্সশিপমেন্ট বাতিল ও অতিরিক্ত শুল্ক আরোপ সমর্থনযোগ্য নয় বলে মত অর্থনীতিবিদদের। উনি যদি এখন হঠাৎ করে এইভাবে যদি বলেন না আমার এখানে যাইতে দেবো না, তখন তো এরাও তো বলতে পারে। অরণ্য গফুর, RTV, ঢাকা। প্রায় 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গেল বৃহস্পতিবার মোহাম্মদ হোসেন আলী নামে এক ভুক্তভোগী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় কুয়েটের 22 শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। এদিকে কর্তৃপক্ষের নিষেধ উপেক্ষা করে শিক্ষার্থীরা আজ কুয়েটের ক্যাম্পাসে ঢুকে হলে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢোকা ঠেকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে SMS দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ জানিয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জেরে গেল 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ঘটনার পর 25 ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। খেলার খবর।
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। লাহোরে ম্যাচ শুরু বেলা ৩টায়। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের রেকর্ড জয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগ্রেসরা। সে ম্যাচে ৩ বিভাগে দলগত পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে সার্ভার ইমরানের দল। এদিকে আইরিশ নারীদের বিপক্ষে অতীত পরিসংখ্যান নিগার সুলতানা জ্যোতিদের পক্ষে ৯ দেখায় ৬ জয়ের বিপরীতে পরাজয় একটি। ২টি ম্যাচ পরিত্যক্ত, ফলে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামছে নাহিদা সুপ্তারা। আর গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।